নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি স্বর্ণালী সান্যাল। আজকের পাঠ সুচিত্রা ভট্টাচার্যর ছোট গল্প বাড়ি। সুচিত্রা ভট্টাচার্যের গল্প এই পডকাস্টের নতুন হলেও বাংলা সাহিত্যে উনি এক উজ্জ্বল নক্ষত্র। সমকালীন বাংলা কথা সাহিত্যের এক উজ্জ্বল ও বহুমাত্রিক নাম। জীবনের শুরুর দিকে বহু রকম পেশায় কাজ করার অভিজ্ঞতা তার লেখায় রেখে গেছে গভীর প্রভাব। পরবর্তীতে তিনি সরকারি চাকরিতে যোগ দেন এবং 2004 সালে সেই পেশা ছেড়ে সম্পূর্ণভাবে লেখালেখিকে জীবন সাধনা হিসেবে গ্রহণ করেন। তিনি লেখালেখি শুরু করেন 70-এর দশকের শেষ দিকে, আর উপন্যাস লেখা শুরু করেন 80-র দশকের মাঝামাঝি। খুব তাড়াতাড়ি পাঠকের হৃদয়ে জায়গা করে নেন তার বিখ্যাত উপন্যাস কাঁচের দেওয়ালের মাধ্যমে। তার লেখার কেন্দ্রে আমরা বরাবর পাই সমকালীন সমাজকে, মানুষের সম্পর্কের টানাপোড়েন, বিশেষ করে নারীর নীরব সংগ্রাম আর বদলে যাওয়া সময়ের চাপ। নিজের জীবনের অভিজ্ঞতার আলো স্পষ্টভাবে পড়ে তার গল্পে, আর সেই কারণেই তার চরিত্রগুলো হয়ে ওঠে গভীর, বিশ্বাসযোগ্য আর অসাধারণভাবে মানবিক। বাংলা প্রাপ্তবয়স্ক গোয়েন্দা সাহিত্যে তার এক অনন্য অবদান মিতিন মাসি। চরিত্রটি বাংলা সাহিত্য জগতে এক শক্তিশালী এবং বিরল মহিলা গোয়েন্দার চরিত্রকে এনে দেয়। সুচিত্রা ভট্টাচার্য 2015 সালের 12ই মে কলকাতার ঢাকুরিয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 65 বছর বয়সে প্রয়াত হন। কিন্তু উনি রেখে গেছেন অগণতি পাঠক আর এক সমৃদ্ধ সাহিত্য ভুবন। আজকের পাঠ বাড়ি। গল্পটি একটি ঘরকে ঘিরে, একটি সাধারণ পরিবারকে ঘিরে, আর তার চেয়েও বেশি একটি মানসিক বন্ধনকে ঘিরে। এই গল্পে সুচিত্রা ভট্টাচার্য আমাদের সামনে তুলে ধরেন ইট সিমেন্টের বাড়ি আর মানুষের নিজের বাড়ির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেটাকে, যেখানে স্মৃতি আছে, অভ্যাস আছে, ভয় আছে, টান আছে, আর ছেড়ে যাওয়ার এক অদৃশ্য যন্ত্রণা আছে। বাড়ি আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায়, বাড়ি কি শুধু থাকার জায়গা, নাকি সময়ের সঙ্গে সঙ্গে জমে ওঠা একটা পুরো জীবনের নাম? চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প বাড়ি। সেদিন অফিস ফেরতাম মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যেমন যাই সপ্তাহে 1-2 বার। বাইরের ঘরে পাতা আদ্যিকালের সোফাটায় সবে বসেছি, নজরে পড়ল মাতৃদেবীর মুখখানি একেবারে তোলোহাঁড়ি, ঠোঁটে কুলু, ভুরুতে মোটা মোটা ভাঁজ। অন্যদিন তো চৌকাঠ বেরোনো মাত্র মা কলকল করে ওঠে, আজ হলোটা কি? চোখের ইশারায় প্রমিতাকে জিজ্ঞাসা করলাম, কেসটা কি রে, শাশুড়ির সঙ্গে ফের লাঠালাঠি? প্রমিতা হেসে ফেলল, না গো দিদি, আজ বাংলা বিহার নয়, ইন্ডিয়া পাকিস্তান। মানে? দুপুরে আজ কাল বৈশাখী হলো না, তখন ঝরে পড়া কয়েকটা আম কুড়িয়েছিল মা আমাদেরই এলাকা থেকে। দোতলার ওরা দেখতে পেয়ে বাস চিৎকার, হল্লা, গালিগালাজ। মেজাজটা ঢুকে গেল। ওফ, সেই অনন্ত অশান্তি! প্রায় 3 যুগ আগে সূচনা হয়েছিল বিবাদের। বাড়িওয়ালা উচ্ছেদের মামলা করেছিল বাবার নামে।
তারপর কত কোটি কিউসেক জল যে বয়ে গেল গঙ্গা দিয়ে, নদীর দুপারে ভাঙনও তো কম হলো না। গত হলেন সূর্য চাটুজ্জে ওপরে জেঠিমাও। আমার বাবাও বছর 16 আগে পরপারে। আমরা মেয়েরাও বিয়ে থা করে ছিটকে গেছি যে যার মতো। মৃত্যুও থাবা বসিয়েছে আমাদের জেনারেশনে। সূর্য জ্যাঠার ছোট ছেলে মন্টুদার প্রয়াণ ঘটল অকালে। আমার বড় ভাইটিও অসময়ে মায়া কাটালো পৃথিবীর। কিন্তু সেই মামলাটি এখনো মহাকালের গর্ভে, এবং যুদ্ধ থামারও কোনো লক্ষণ নেই। আদালতে কবজা করতে না পেরে এখন বাঁকা পথ ধরেছে ও পক্ষ। কখনো কর্পোরেশনের জল বন্ধ করে দেয়, তো কখনো ওপর থেকে আবর্জনা ঢালে দেদার। গোদের ওপর বিস্ফোরা বাক্যবান তো হানছেই অহরহ। ধুন্ধুমারও বাঁধে মাঝে মাঝেই। ঝগড়া বাঁধানোর কত রকম ফন্দি ফিকির যে আছে। ভাড়াটের কাজের লোকরা চিরটা কাল বাড়ির পিছন ভাগের বাথরুমখানা ব্যবহার করে এসছে। অকস্মাৎ এক সকালে সেটি তালাবন্ধ। মুরদ থাকে তো ভাঙো, ফৌজদারি ঠুকে দেব। উঠোনের মাঝ বরাবর পাঁচিল উঠে গেল রাতারাতি। ভাড়া তো নিয়েছে একতলার ঘরের, উঠোনের জমিদারি ভোগ করবে কেন? দুবারই ঝামেলাটা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। কাজের কাজ অবশ্য কিছুই হয়নি। এ পক্ষের নালিশ শুনে ও পক্ষকে কোমল ধমক দিয়ে চা সন্দেশ টন্দেশ সাঁটিয়ে গোফে তা দিতে দিতে জবনিকার অন্তরালে চলে গেছেন দারোগাবাবু। বাড়িওয়ালা ভাড়াটের লড়াইয়ে উকিল পুলিশদেরই তো পোয়া বারো। কাহার তোক আর হাঙ্গামা হুজ্জত ভালো লাগে, তাও আবার তুচ্ছ তুচ্ছ কারণে। আমাদেরও তো বয়স হচ্ছে নাকি? বেজার মুখে মাকে বললাম, কেন যে ওদের আমে হাত দিতে যাও? কোন সুবাদে ওদের আম? মা ঝেঁঝে উঠল সহসা। সমু আম খেয়ে উঠোনের ওপাশটায় আঁটি ছুঁড়ে ছুঁড়ে ফেলতো, তার থেকেই তো চারা গজিয়েছিল। আচ্ছা, প্রমাণ করতে পারবে? গাছরা যখন পাঁচিলের ওপারে, রাইটও ওদেরই। তা ডালপালাগুলো ওদিকে সরিয়ে নিয়ে যাক। সে লক্ষ্মী ছাড়ারা এদিক পানে ধেয়ে আসে কেন? আমাদের এদিকে আম পড়লেও ওদের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে এমন কোনো লেখাজোকা আছে নাকি? ছেলে মানুষের মতো কথা বলো না। বাড়িতে কি আম কম আসে? রোজই তো বাজার থেকে। বাজারের আম বাজারের আম, বাড়ির আম বাড়ির আম, দুটোর স্বাদ কি এক হয়? তাহলে আর মুখ ভেটকে বসে আছো কেন? খিস্তি খেয়ে ওগুলো হজম করে নাও। নিচ্ছি তো, কাউকে কি শোনাতে গেছি? তুই তো গায়ে পড়ে। এই হলো আমার মা। কোনো যুক্তির ধার ধারে না। যারা কুৎসিত ভাষায় অপমান করে তাদের সঙ্গে কথা পর্যন্ত বলে যেচে যেচে। গালাগালির মূল হোতা মন্টুদার বউটা, কিন্তু তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করো, অমনি মা ঝামড়ে উঠবে। আহারে, কচি বয়সে স্বামী হারিয়েছে, শোক তাপা মেয়েটার কথা গায়ে মাখতে আছে। বলতে বলতে আঁচলেও চোখ মুছে নেবে টুক করে। আর দোতলার কোনো সুসংবাদে মা তো একেবারে আহ্লাদে গদগদ। শুনেছিস ঋতু, ঝন্টুর একটা কি ফুটফুটে নাতি হয়েছে। সূর্যবাবু গীতাদি বেঁচে থাকলে কি খুশি না হতেন। কত অঘ্রাণে ঝন্টুদার বউ নিজে এসে মাকে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে গেল। মার তো আনন্দে পাগল পাড়া দশা। দুল দেবে না আংটি নাকি পিওর সিল্ক ভেবে ভেবে কুল পায় না। টুকটুকির বিয়ের দিন দিব্যি ড্যাং ড্যাং করে দোতলায় উঠে গেল মা। এদিকে আমরা ভাই বোনরা তো কাঁটা হয়ে আছি। 5 জনের সামনে মাকে না ছ্যাটছ্যাট করে কিছু শুনিয়ে দেয় মন্টুদার বউ কিংবা মন্টুদার ছেলেরা। অঘটন যদিও কিছু ঘটল না। প্রজাপতির মতো উঠতে উঠতে ফিরে মা জানালো তাকে নাকি বড়ই খাতির যত্ন করেছে সবাই। মাস দিনেকের মধ্যেই অবশ্য নমুনা মিলল খাতির যত্নের। দোতলা থেকে মাছের আঁশ পড়ছে ঝুরঝুর, নেমে আসছে আনাজের খোসা, খাবারের উচ্ছিষ্ট, নোংরা স্যানিটারি ন্যাপকিনও। মার দৃষ্টি তো প্রায় গেছে। সে ন্যাপকিনে আমার আঙুলে তুলে প্রশ্ন করছে, এটা কি ফেললো দেখো তো প্রমিতা। ওপরের বারান্দায় তখন যুবতী বৌদের খিলখিল হাসি, যেন আচ্ছা জব্দ করেছে শাশুড়ি বাড়ির ভাড়াটে বুড়িটাকে। মানছি আমরা কম ভাড়ায় থাকি, মামলার কারণে সে টাকাও জমা পড়ে রেন্ট কন্ট্রোলে। আমাদের ওপর বাড়িওয়ালার রাগ থাকতেই পারে, তা বলে ওই স্তরের অসভ্যতা।
এ পাড়ায় তো আরও অনেক পুরনো ভাড়াটে আছে, বাড়িওয়ালাকে তারাও কিছু 5-10 হাজার ঠেকায় না। আজ তারা বাড়ি ছাড়লে গৃহস্বামীরা কালীঘাটে পুজো দিয়ে আসবে, কিন্তু ভাড়াটের সঙ্গে এ ধরনের লাগাতার নোংরামি করে চলে কোন বাড়িওয়ালা? নেহাত জেদাজেদির পর্যায়ে চলে গেছে, নইলে মা, বৌদি, ভাইঝিকে নিয়ে রমু তো কবেই উঠে যেত। প্রমিতা চা বানাতে গেছে ভিতর বারান্দায়। গলা উঁচিয়ে ডাকল, দিদি একবারটি শুনে যাও। পায়ে পায়ে কাছে গেল। কিরে, জানো তো পরশু দুপুরে ওপরে নগেন দত্ত এসেছিল। সে আবার কে? ওই যে গো, মোড়ে রাঘব বাবুদের বাড়িটা ভেঙেছে, ফ্ল্যাট বানাচ্ছে। প্রমিতা গলা নামালো। লোকটা অনেকক্ষণ ছিল দোতলায়। নামার সময় আমাদের পোর্শনটা টেরিয়ে টেরিয়ে খুব দেখছিল। দক্ষিণ কলকাতার এই অঞ্চলটায় জমি ফ্ল্যাটের এখন বিস্তর দাম। প্রমোটাররাও তাই পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ছোঁক ছোঁক করছে সর্বক্ষণ। এ বাড়ির ওপরও নজর পড়েছে তাহলে? স্বাভাবিক, এ বাড়িরও বয়স তো কম নয়। সূর্য জ্যাঠার বাবা বাড়িটা বানিয়েছিলেন সেই 1928 সালে। আমার বাবা জ্যাঠারা ভাড়া নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন লোকজন দুধ দাঁড়িয়ে কলকাতা ছেড়ে পালাচ্ছে। তারপর তো বাবা জ্যাঠাদের সংসার হলো, সংসার বড় হলো, চাকরি সূত্রে জ্যাঠারা একে একে চলে গেল অন্যত্র। একমাত্র বাবাই যা সপরিবারে রয়ে গেল পাকাপাকি। এরপরে এ বাড়িতে হয়তো মুছেও যাবে কালের নিয়মে। প্রমিতা কাপে চা ঢেলেছে। চিনি নাড়তে নাড়তে জিজ্ঞেস করল, আমাদের ফ্লোর এরিয়া কত আছে গো দিদি? 1000 স্কোয়ার ফিট হবে না? তা হবে। বাড়ি ভাঙা হলে সমপরিমাণ জায়গার ফ্ল্যাট আমরা পাবো না? রাঘব বাবুদের ভাড়াটে তো পাচ্ছে। দাঁড়া, আগে তোদের ওপরওয়ালা রাজি হোক, তাদের সঙ্গে দরে বনুক। বনবে গো, বনবে। মোটা প্রণামী পেলে ওপরওয়ালাও গলে জল হয়ে যায়। ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কথাটা পাক খাচ্ছিল মাথায়। রাস্তায় নেমে একবার ঘুরে দেখলাম বাড়িখানাকে। ইস, কি জীর্ণ দশা! রঙের বালাই নেই, চতুর্দিক থেকে প্লাস্টার খসে খসে পড়ছে। নিজেরাও সুরত ফেরাবে না, আমাদেরও হাত ছোঁয়াতে দেবে না। বছর 2 আগে রমু ঘরগুলো চুনকাম করালো, তাই নিয়েও দোতলা থেকে যা খিস্তির ফোয়ারা ছুটেছে। না, প্রমোটারের হাতে গেলেই বেশ হয়। তখন ফ্ল্যাট তো একটা জুটবেই, সঙ্গে সঙ্গে যাবতীয় অশান্তির অবসান। তোমরাও সুখে থাকো, আমরাও স্বস্তি পাই। নগেন না খগেন তাকে বলে একটা ফ্ল্যাটকেই যদি 2টো করে নেওয়া যায়, একটাতে রমু থাকলো, অন্যটায় তুলতুলিকে নিয়ে প্রমিতা। সমু মারা যাবার পর রমুই সংসারটা দেখে, নিজে বিয়ে থা করেনি। বৌদি ভাইজির কোনো অযত্নেই সে করে না। তবু পায়ের নিচে নিজের ফ্ল্যাটের শক্ত মাটি থাকলে প্রমিতাও বুঝি একটু বেশি নিশ্চিত হয়। হা হতস্যি, কোথায় কি! পরের সপ্তাহে গিয়ে দেখি প্রমিতার মুখ ভার, মা ফিক ফিক হাসছে। সোফায় বসতে না বসতেই মাতা ঠাকুরানির সে কি উচ্ছ্বাস! এই জানিস তো, মন্টুর বউ এতদিনে একটা বুদ্ধিমতির মতো কাজ করেছে। ধন্ধ মাকা মুখে বললাম, কিরকম? এক পশ্চাৎ প্রমোটার বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর টোপ দিতে এসেছিল, তাকে ঘেঁটি ধরে বার করে দিয়েছে। শুনে খুশি হব না ব্যথিত বুঝে উঠতে পারছিলাম না। মা ফের বলল, তোরা তো শুধু বউটার নিন্দে মন্দই করিস, দেখ একটা কত বড় প্রলোভন জয় করল। ও কথা বলবেন না মা। প্রমিতা ঝনঝন বেজে উঠেছে। শুনিয়ে শুনিয়ে কি বলছিল কানে যায়নি আপনার? আমি অত খেয়াল করি না, মা নির্বিকার। প্রমিতা উত্তেজিতভাবে বলল, কি বলে চেল্লাচ্ছিল জানো? হারামজাদা ভাড়াটে ফোকটে ফ্ল্যাট পেয়ে যাবে, এমন ঢিলে আমি করে দিই। ভাবো দিদি, কেমন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার পলিসি। ঝন্টুদা মন্টুদা 2 তরফেই তো ছেলের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, দোতলায় এখন না হোক 8-9টা প্রাণীর বাস, নিশ্চয়ই অসুবিধে হয়। তবু নেটে পানা যাবে না।
ভাড়াটেকে ব্যাম্বু দেওয়া যাচ্ছে, এতেই প্রাণে মলয় বইছে। তাতে তোমার এত জ্বালা ধরছে কেন বাছা? মা ফুট কাটল। ওদের সুবিধে অসুবিধা ওরা বুঝবে, তোমায় ভাবতে হবে না। ফোঁস ফোঁস মন্তব্য, টুকুস টুকুস টিপ্পনির চাপা উত্তর শুরু হয়ে গেছে। হাওয়া গরম ক্রমশ। আমি আর বেশিক্ষণ বসলাম না। বেরিয়ে আজও একবার ঘুরে দেখলাম বাড়িটাকে। আমার কুমারী বেলার গন্ধ মাখা বাড়িটা ধূলিসাৎ হয়ে যাবে ভেবে বুঝি বা একটু স্মৃতি মেদুরি হয়ে পড়েছিলাম সেদিন। আজ মোটেই তেমনটা লাগছে না, বরং বিরক্তিই জাগছে মনে হচ্ছে ছিঁড়িছাদিন এক বুড়ো গায়ে ছিঁড়াখোড়া আলখাল্লা চাপিয়ে মাড়ি বার করে ভ্যাংচাচ্ছে আমাকে, তর্জনী নাচিয়ে বলছে, নেহি মিলেগা শান্তি, নেহি মিলেগা। দিন আষ্টেক পর আবার গেলাম মায়ের ডেরায়। ফোনে মা এত্তেলা পাঠিয়েছেন, ইডলি বানাচ্ছি, খেয়ে যা। সেদিন উত্তেজনার লেশমাত্র নেই। গৃহে অপার শান্তি বিরাজমান। শাশুড়ি বধূ দুজনেই সুহাসিনীম সুমধুর ভাসিনীম। বাড়ি ভাঙাভাঙি তো দূরস্থান, দোতলার প্রসঙ্গই উঠল না। রমুও ফিরেছে চটপট, তুলতুলিরও টিউটোরিয়াল নেই। সকলে মিলে জমিয়ে আড্ডা মারলাম সারা সন্ধে। সময় গড়াচ্ছে নিজের মনে। গোটা গ্রীষ্মকালটা কলকাতাবাসীদের এবার তাপে ভাজা ভাজা করলেন সূর্যদেব। কপাল ভালো, মৌসুমি বায়ু বেশ জলদি জলদি পৌঁছে গেল। আষাঢ়ের গোড়াতেই বৃষ্টির কি ধুম! সারাটা দিন আকাশ পাংশুটে বর্ণ, কারা নাকারা বাজাচ্ছে মেঘবাহিনী, টিপ টিপ ঝিরঝির ঝমঝম কত বিচিত্র ধারায় যে ঝরছে অবিরাম। এবারও বর্ষায় ও বাড়ির অবস্থা বেশ কাহিল। রেন পাইপ ভেঙে উঠোন বারান্দা জলে কাদায় থই থই, স্নানঘরের ফুটো চাল দিয়ে ঝুপুর ঝুপুর বৃষ্টি ঢুকে পড়ছে, পাঁচিলের ওপারে গাছ আগাছা বেড়ে মশকগুলের বংশবৃদ্ধি ঘটছে দ্রুত। আর রুটিন মাফিক ঝরে পড়া পচা আবর্জনায় ঘরের আশপাশ তো মম করেই। তা রেন পাইপ তো আর হাত ছোঁয়ানোর অনুমতি নেই। ওপারের মশানি ধন নিষিদ্ধ। বোধহয় ওপরওয়ালা আশায় আশায় আছে, এবার ষাঁড়ের শত্রু বাঘে খাবে, ম্যালেরিয়ায় টাঁসবে ভাড়াটের গোষ্ঠী। এসবের মধ্যেই আমার নির্বিরোধী ভাইটি হঠাৎ একটি দুঃসাহসিক কাণ্ড করে বসল। ঝটাকসে বদলে ফেলল কলঘরের টিনের চালখানা। কত আর বৃষ্টিতে ভিজে চৌবাচ্চা থেকে গায়ের জল ঢালা যায়? প্রথম 1-2 দিন বাড়িওয়ালা চুপচাপ। তারপরই নতুন করোগেটেড টিনের আচ্ছাদনে ধাই ধপাধপ ইট। ছোটোখাটো ঢেলা নয়, আস্ত আস্ত থান ইট। নিয়ম করে পড়ছে রোজ সন্ধে নামার পরে। হঠাৎই বুদুম করে একটা আওয়াজ হলো, তারপর খানিক নৈশব্দ, কয়েক সেকেন্ড পর দোতলার বারান্দায় চাপা খিলখিল হাসি। মা একদিন নরম করে গলা উঠিয়েছিল, কেন বাবা ওরকম করছো? কষ্টের পয়সায় সারানো চালটা ভেঙে যাবে যে। অমনি যুবক কণ্ঠে ওপর থেকে হরিধ্বনি, বলো হরি, হরি বল, বুড়িটা এবার খাটে তোল। রমু বেচারি নার্ভাস হয়ে পড়েছে রীতিমতো। সে চিরকালই সাংসারিক ঝামেলা পাশ কাটিয়ে কাটিয়ে চলতে চায়। ও বাড়ি যেতেই সেই রমুর গলাতেই অন্য সুর। আর তো পারা যায় না রে দিদি, এবার একটা এসপার ওসপার করতেই হয়। কি করবি, থানায় যাবি? দূর দূর, দারোগাবাবুদের ডিম খাইয়ে কি হবে? ভাবছি দোতলার সব কটাকে একদিন বাঁশ পেটা করে আসবো। বুঝলাম উদাসীন রমু খেপেছে বিস্তর। শান্ত করার জন্য ঠাট্টা জুড়লাম, তারপর লাল গামছায় মুখ ঢেকে হাত করা পরে কোর্টে উঠবি, তাই তো? কপালে বোধহয় সেটাই নাচছে। জানিস, কাল তুলতুলিটা এক চুলের জন্য বেঁচে গেছে। উঠোনে কি জন্য যেন নেমেছিল, অমনি ছাদ থেকে মিসাইলের মতো একখানা ফাঁকা মদের বোতল। একটা টুকরো যদি ছিটকে এসে বিঁধে যেত। আমরা তো সন্ধ্যের পর কলতলা যাওয়াই ছেড়ে দিয়েছি, প্রমিতা বলে উঠল। অমূল্য বালতি করে জল তুলে রাখে ভেতরের বারান্দার ছোট বাথরুমটাতেই। বড় একটা শ্বাস টেনে খানিকটা হাওয়া ভরে নিলুম বুকে। মাথা নেড়ে বললাম, কিন্তু এটা তো একটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। সমাধানের তো একটাই রাস্তা,
রমুর স্বর গুমগুমে। সূর্য চাটুর্যের শয়তান নাতি নাতিগুলোরই জয় হোক, আমরা মানে মানে কেটে পড়ি। পালাবি? উপায় কি? টিনের চালটা ভেঙে গেলেই যে ওরা থামবে তার কোনো গ্যারেন্টি আছে? প্লাস রোজ রোজ খোঁচড় খাঁচড়, টেনশন, বাড়ি ফিরলে এই কমপ্লেন ওই কমপ্লেন। আমি কাজকর্ম করব না থানা পুলিশ করে বেড়াবো? রুমু মাথা ঝাঁকাচ্ছে। বাড়িটা প্রমোটারের হাতে দিতে পারছে না বলে আমাদের ওপর আক্রোশ আরও বেড়েছে। যত রকম ভাবে পারে এখন হ্যারাস করবে। তার চেয়ে সুখের চেয়ে স্বস্তি ভালো। বাইপাসের দিকে একটা ফ্ল্যাট বুক করে ফেলি, লোন টোন নিয়ে হোক, যে করেই হোক, তারপর পজিশন পেলে চলে যাব। উঠে যাব আমরা বাড়ি ছেড়ে। বহুক্ষণ নিশ্চুপ বসে থাকা মা হঠাৎই প্রায় আর্তনাদ করে উঠেছে। কেন যাব? ওরা আর তিষ্ঠতে দিচ্ছে না তাই? ওরা চাইলেই চলে যেতে হবে? কে ওরা? ওরা কে? মার গলা আরো চড়ে গেল। কতদিন আছে ওরা এই বাড়িতে? ছোড়াগুলো তো এই সেদিন জন্মালো। ওদের বউগুলোই বা কতদিন এসেছে? হ্যাঁ, 3 বছর, 4 বছর, 5 বছর? আমি আছি পাক্কা 59 বছর, সেই বিয়ে হয়ে আসা ইস্তক। ঝন্টু মন্টুর বউরা যতদিন এ বাড়িতে আছে তার চেয়ে ঢের বেশি দিন। আশ্চর্য, এ যে কমলাকান্তর মতো যুক্তি। দুধ আমি খেয়েছি, অতএব গরুও আমার। রমু ঠোঁট মেকালো। বি প্র্যাকটিক্যাল মা। 59 বছর বসবাস করলেই বাড়ি ভাড়াটের হয়ে যায় না? আলবাত হয়, 1,00,000 বার হয়। এটাই তো আমার ভিটে মাটি। এ বাড়িতেই বউ হয়ে আমি প্রথম পা রেখেছি, এখানেই আমার ছেলে মেয়ে হয়েছে, এখানেই তো কতকাল সংসার করলাম। এ বাড়িতেই তো তোর বাবা মরেছে, আমার সমু মরেছে। মার গলা মাঝপথেই আটকে গেল। ষড়যন্ত্র স্তব্ধ, কিন্তু কণ্ঠনালীর ওঠানামা চলছে। ক্ষীণ হয়ে আসা 2 চোখ বেয়ে গড়িয়ে এলো জল। এ কি শুধুই অশ্রু, নাকি 59 বছর ধরে এ বাড়ির একতলার ভিতে ইট কাঠে, কড়ি বর্গায়, জানলা দরজায় চারিয়ে যাওয়া অদৃশ্য এক শিকড়ের রস? বুঝতে পারছিলাম না। যুক্তি দিয়ে বিচার করলে মার কথাগুলো হয়তো নেহাতি হাস্যকর, নিছকই এক বৃদ্ধার প্রলাপ। তবু যে কেন গলার কাছে একটা ঢেলা জমাট বাঁধে? না, শিকড়টাকে এখন উপড়ে ফেলা অসম্ভব। মন্টুদার ছেলেরা বোমা মেরেও পারবে না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।